নকশি পিঠা পছন্দ করেন এরকম মানুষ খুঁজে পাওয়া আসলে বিরল। আর এই নকশি পিঠাটা দেখতে যত সুন্দর, খেতেও তত মজা। তবে হ্যাঁ, একটু বানাতে একটু কঠিন। দেখে এই ডিজাইনগুলো দেখে মনে হয় যে খুবই সহজ, কিন্তু আসলে একটু কঠিন হয় বানানোর সময়। তাই আজকে আপনাদেরকে একদম সবচেয়ে সহজ ডিজাইন, যেটা একদম দেখলেই পারবেন সেরকম একটা ডিজাইনের সাথে আপনাদেরকে আজকে এই নকশি পিঠা দেখাবো। আর এই পিঠাটা খেতে এতটা মজা, আমার বিশ্বাস যে যারা এই পর্যন্ত এই পিঠা কখনো খাননি, একবার হলেও এই পিঠাটা ট্রাই করবেন। আর একবার যদি খেয়ে দেখেন আর বারবার বানাতে মন যাবে। একটু কঠিন হলেও বারবার মনে হবে যে না, কঠিন হলেও ঠিক আছে, স্টোর করে রাখা যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি চাউলের আটা। চাউলের আটাটাকে আমি এখানে 2 কাপ ব্যবহার করেছি। তারপরে এটাকে সুন্দর করে ভেজে সাইডে রেখে সামান্য একটু পানি দিয়েছি। এটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে চাউলটা। তারপরে সামান্য একটু পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেওয়ার পর আগে থেকে যে ভেজে রেখেছিলাম চাউলটা, সেই চাউলের গুঁড়োটা এখানে দিয়ে দেবো। আর চাউলের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে সাথে সাথে নাড়াচাড়া করে দিতে হবে। আর পানিটা কিন্তু একদম ফুটানো যাবে না, হ্যাঁ? পানিটা একদম গরম হলেই হয়ে যাবে, অনেক বেশি ফুটানোর দরকার নেই। এখানে আমার 2 কাপ চাউলের ক্ষেত্রে 1.5 কাপ পানি লেগেছে। তো আমার আটাটা ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ডো করে নেব। আর এই ডোটা করার সময় হাতটা একটু হালকা ভিজিয়ে নেবেন। দেখবেন যে ডোটা খুব সুন্দরভাবে করা যাচ্ছে। আর অবশ্যই গরম থাকা অবস্থায় করে নেবেন। হালকা একটু ঠান্ডা হলে তখনই করে নেবেন এটা। আর এই ডোটা কিন্তু একদম স্মুথ হবে। একদম হাতের সাহায্যে একদম সুন্দর করে স্মুথ করে ডোটা বানিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন এটাকে সাজ করার পালা, মানে নকশি করার পালা। তো আজকে আমি আপনাদেরকে একদম খুবই সহজ একটা ডিজাইন দেখিয়ে দেবো। যারা নকশি পিঠার ডিজাইন করতে পারে না, সাজ করতে পারে না, তারা একবার এই ডিজাইনটা দেখলে একবারেই পেরে যাবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমি একটু বেশি করে ময়দাটা নিয়ে নিয়েছি। এইটা কিন্তু একটু বেশি করে নিয়ে একটু মোটা করে বানাতে হবে। আর যেহেতু কেটে কেটে ডিজাইন করতে করতে অনেকটাই ফুরিয়ে যাবে, যার কারণে রুটিটা একটু বড় করে নিতে হবে। তো দেখতে পাচ্ছি আমার রুটিটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই রুটিটা এই পর্যায়ে আমি এখানে একটা পলি নিয়েছি। পলি মানে মোটা যে প্লাস্টিকের ব্যাগগুলো পাওয়া যায়, সেই ব্যাগের উপরে নিয়ে নিয়েছি। নিয়ে আরেকটু বেলে নিয়ে এখানে আমি এটা একটা বড় একটা ঢাকনা, দেখতে পাচ্ছেন এই যে এতটুকু মোটা হবে। আমি একটা বড় একটা ঢাকনা নিয়ে নিয়েছি। নিয়ে আগে প্রথমে গোল শেপটা দিয়ে নেব, যাতে আশেপাশে যে একটু আছে ওগুলো যেন চলে যায়, সেই একদম সুন্দর একটা শেপ হয়। সেজন্য একটা ইয়াদের নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এখানে আরও একটা আমি এর চেয়ে একটু ছোট্ট একটা ঢাকনা নিয়ে নিয়েছি। নিয়ে আমি একটা আলতো হাতে একটু চাপ দিয়ে নেব, যাতে একটু গোল আকার একটু আকৃতিটা আসে। যেহেতু আমি যখন এটা সাইড দিয়ে যখন ডিজাইনটা করব, যাতে একটু গোলগুলো যেন একদম পারফেক্ট হয়, যার কারণে এটা করে নিতে হবে। আর অবশ্যই উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নেবেন একটু বেশি করে। এতে করে ডিজাইনটা করার সময় যখন নকশিটা করবেন তখন বারবার লেগে আসবে না। তো এখানে আমি কয়েলের স্ট্যান্ড ব্যবহার করেছি। আপনারা চাইলে ওষুধের যে কভার সেটাও ব্যবহার করতে পারেন। তো নিয়ে মাঝখান থেকে ভাঁজ দিয়ে নিয়ে এরকম করে কাটলেই দেখবেন যে খুব সুন্দর নকশি হয়ে আসতেছে, খুব দ্রুতই হয়ে আসতেছে। এটা করাতে একদম সহজ, এটা করা কোনো কঠিন কিছু না। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন যে অবশ্যই উপর দিয়ে তেল ব্রাশ করে দিবেন। এতে করে দেখা যাবে যে বারবার খুলে আসবে না, হ্যাঁ? দেখতে পাচ্ছেন যে কতটা তাড়াতাড়ি, কত সহজভাবে হয়ে যাচ্ছে। এটা হয়ে যাওয়ার পরে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা টুথপিক। আর এই টুথপিকটার ক্ষেত্রে আপনারা কিন্তু খেজুরের কাঁটা ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে যেহেতু ছিল না, যার কারণে আমি একটা টুথপিকই ব্যবহার করব। টুথপিক দিয়ে এক পাশ থেকে নিয়ে আরেক পাশ থেকে একটু উঁচিয়ে দিলে হয়ে যাবে। দেখেন কত সহজ এই ডিজাইনটা। এটা কিন্তু কোনো ফুল করার কোনো কষ্ট নাই। এটা মনে করেন যে এটা যতটা সহজ এবং দেখতেও অনেকটাই সুন্দর লাগে। তো এক পাশটা হয়ে গিয়েছে, এখন আমি আরেক পাশটা করে নিব। আমার মনে হচ্ছে যে একটু তেলটা কম হয়েছে, যার কারণে উপর দিয়ে একটু খুলে খুলে আসতেছিল। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু তেলটা একটু বেশি করে দেওয়ার, উপর থেকে সুন্দর করে ব্রাশ করে দিলে দেখা যাবে যে এরকম আর উঠে আসার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আর এই ডিজাইনগুলো করার জন্য দেখা যায় যে যখন ভাজা হবে এই পিঠাগুলো, তখন ভিতরে একদম ভিতর পর্যন্ত সুন্দর হবে, আবার মিষ্টিটাও ভিতরে প্রবেশ করবে। তো আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন ভাজার পালা। আমার ভেজে নিলেই দেখা যাবে, এটা কিন্তু ডাবল ফ্রাই করতে হবে। প্রথম অবস্থায় একটা পিঠা দিয়ে দিব, দিয়ে তারপর আরেকটা পিঠা দিয়ে দিয়েছি। আর এই পিঠাগুলো যদি সময় থাকে তাহলে কিন্তু একটা একটা করে ভেজে নিতে পারেন। আবার যদি ছড়ানো কোনো কড়াই থাকে সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন। তবে একটা যদি একাধিক দিতে চান সেক্ষেত্রে কিন্তু একটু ছাড়িয়ে ছেড়ে দিতে হবে, কিছুক্ষণ পর পর দিতে হবে। সবগুলো যদি একসাথে দিয়ে ফেলেন তাহলে কিন্তু সবগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং লেগে গেলে যখন ছাড়াতে যাবেন তখন কিন্তু ভেঙে যাবে। তো চেষ্টা করবেন যে একটু রয়েস হয়ে তারপরে এই পিঠাগুলো ভাজার, অত তাড়াহুড়ো করা যাবে না। তো আমার পিঠাগুলো কিন্তু আমি প্রথম অবস্থায় কিন্তু অনেক বেশি ফ্রাই, অনেক ডার্ক করব না, একটু সাদা সাদা অবস্থায় উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলে আমি আরও কয়েক ব্যাচটা আমি এরকম করে পিঠা ভেজে নেব।
আর এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে খেয়াল করবেন যে চুলার ফ্লেমটা কিন্তু শুরুর অবস্থায় বেশি থাকলে পরের অবস্থায় কিন্তু একদম কম থাকবে, এতে করে পিঠাগুলো একদম ক্রিস্পি হয়। তো আমার পিঠাগুলো প্রথম পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আবার দ্বিতীয় পর্যায়ে ভাজবো। তবে এটা দ্বিতীয়বার ভাজার আগে ৮ থেকে ১০ ঘন্টা আমি বাইরে রেখে দেবো। আপনারা চাইলে আরও ওভারনাইট রাখতে পারেন অথবা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে রেখে ২-৩ ঘন্টা পরে এটা ভেজে নিতে পারেন। তবে আমি ৮ ঘন্টা পরে ভেজে নিয়েছি। এখানে আমি পিঠাগুলো আবারও দিয়ে দিয়েছি। দিয়ে আমি একদম সবগুলো একসাথে দিয়েছি। দিয়ে সবগুলো একদম একটু কালার করে একটু ডার্ক করে ভেজে নেব। আপনারা চাইলে একটু সাদা সাদা অবস্থায় রাখতে পারেন। তবে সাদা সাদা রাখতে চাইলে চুলার ফ্লেমটা কমিয়ে দিয়ে রাখবেন, এতে করে পিঠার কালারগুলো সুন্দর থাকবে। তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন এখানে নিয়ে নিয়েছি গুড়। গুড়টাও জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে এখানে একটা একটা করে পিঠা দিয়ে আমি পিঠাগুলোকে ডুবিয়ে নেব। আর এই গুড়ে কিন্তু অনেক বেশি পানি ব্যবহার করা যাবে না। অনেক বেশি পানি ব্যবহার না করে সামান্য একটু পানি ব্যবহার করবেন, এতে করে গুড়টা পরবর্তীতে শুকিয়ে যাবে না। আর পানি যদি একদমই ব্যবহার না করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পিঠার যখন বানানো শেষ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু গুড়টা শক্ত হয়ে যাবে। তাই সামান্য একটু পানি ব্যবহার করবেন। আবার বেশি পানি ব্যবহার করলে কিন্তু পিঠাটা কিন্তু একদম ভিজে নরম হয়ে যাবে। যার কারণে খেয়াল রাখবেন পানিটা কিন্তু একদমই সামান্য ব্যবহার করতে হবে। তো আমার দেখেন পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে। একে একে আমি সবগুলো শিরায় ডুবিয়ে উঠিয়ে নেব। আমি কিন্তু সাথে সাথেই উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু অনেক বেশিক্ষণ রাখবো না, হ্যাঁ। তো আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। দেখেন সিম্পলের মধ্যে কতটা সুন্দর ডিজাইন হয়েছে। আর এটা বানানো একটু কঠিন হলেও খেতে এতই মজা লাগে। ধরেন যে একটা পিঠা বানাতে এই পিঠাগুলো বানাতে অনেক অনেক বেশি সময় লাগে। আর খেতে যখন বসবেন দেখবেন যে ১০ মিনিটের মধ্যে একদম নিমিষেই সব শেষ হয়ে গিয়েছে। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে ভিতরে। এটা খেলে এত মজা, একবার যদি না বানিয়ে খান তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করবো এই পিঠাটা একবার বানিয়ে খাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও আর বেশি বড় করবো না। যারা আমার ভিডিওতে দেখলেন তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।